স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। ডিসেম্বরে কেরানীগঞ্জ ঘাটারচর থেকে নারায়ণগঞ্জ কাঁচপুর রুটে চালু হচ্ছে কোম্পানি ভিত্তিক বাস সার্ভিস ঢাকা নগর পরিবহন। সব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বাস রুট রেশনালাইজেশন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে এনে যাত্রী ভোগান্তি দূর করা হবে বলে জানান ডিএসসিসি এবং ডিএনসিসি মেয়র। তবে এর জন্য সিটি কর্পোরেশনকে সঠিক তদারকি আর পরিবহন সংশ্লিষ্টদের সাথে সমন্বয় রাখার পরামর্শ সাধারণ যাত্রীদের। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। বাস রুট রেশনালাইজেশন আইনের মাধ্যমে কোম্পানি ভিত্তিক বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হয় 2016 সালে। ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হকের মৃত্যুর পর এই উদ্যোগ থেমে যায়। এরপর 2018 সালের 9 সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে বাস রুট রেশনালাইজেশনের কমিটি গঠন করা হয়। সবশেষ এই কমিটির 18তম সভায় কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত ঢাকা নগর পরিবহন নামে বাস রুট চালুর সিদ্ধান্ত হয়, যেখানে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট রঙের 120টি নন এসি বাস চলাচল করবে। নতুন এই রুটে 40টি যাত্রী ছাউনি হবে, বাস বে হবে 16টি। তবে তদারকি আর পরিবহন সংশ্লিষ্টদের সাথে সিটি কর্পোরেশনের সমন্বয় ছাড়া প্রকল্পের সফলতা সম্ভব নয় বলে মত সাধারণ যাত্রীদের। যাত্রী ভোগান্তি অনেকটাই কমবে, সবাই যেতে পারবে সহজে, খুব সহজেই যাতায়াত করতে পারবে। যদি তারা সঠিকভাবে পরিচালনা করতে পারে সেই জন্য তো আমাদের জন্য অবশ্যই ভালো, যদি যানজট সৃষ্টি না হয়। আর যদি এটা নামার পরে যে যানজটটা আরও বেশি হয় তাতে ভোগান্তি হবে। নতুন এই রুটে চলাচলকারী বাসের রঙের ডিজাইন কি হবে সেই অনুমতির অপেক্ষায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। 14 তারিখের মধ্যে আমাদেরকে রঙের ডিজাইন দেওয়ার কথা ডিটিসি এর পক্ষ থেকে। এই ডিজাইন দেওয়ার পরে আমরা মালিকদেরকে ডিজাইনটি দিয়ে দিব। প্রথমে একটি গাড়ি রং করে এটা মেয়র সাহেব দেখবেন, দেখার পরে ওকে করলে আমরা সবাই মিলে যদি ওকে করি দেন বাকি গাড়িগুলো ওভাবে রং করবে। তো এই সময়ের মধ্যে রং করা এবং অন্যান্য কিছু যেগুলো দরকার টুকিটাকি সেগুলো করা সম্ভব বলে আমি মনে করি। এদিকে 2 সিটি মেয়রের দাবি এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ফিরিয়ে আনা হবে রাজধানীর গণপরিবহনের বিশৃঙ্খলা। তো এটা আমরা আমাদের জন্য একটি পরীক্ষামূলক, আমাদের জন্য একটা শিক্ষণীয়, কিন্তু আমি আশাবাদী যে আমরা এমন একটি পর্যায়ে চলে এসেছি যে এর থেকে ফিরে যাওয়ার সুযোগ নেই। এখন ইনশাল্লাহ ঢাকাবাসী তাদের অভীষ্ট সেবাগুলো ইনশাল্লাহ পাবে। প্রত্যেকটা বাসের ড্রাইভার যারা আছে এদের কিন্তু শিক্ষিত হতে হবে, ট্রেনিং হতে হবে এদেরকে, এবং লাইসেন্স বিহীন কেউ চলতে পারবে না। সুতরাং এখানে আজকে কি হচ্ছে আমি জানিও না, তুমিও জানো না, বাসের কন্ট্রাক্টর চালাচ্ছে, ড্রাইভারও তো ঘুমায় আছে না। এই ডিসিপ্লিনগুলো কিন্তু এখানে আমরা নিয়ে আসতে চাচ্ছি। সবুজ পতাকা রঙে সাজানো হবে এই রুটের 120টি বাস। 1 ডিসেম্বর এই রুট চালুর ঘোষণা থাকলেও 16 ডিসেম্বর বিজয় দিবসে চালুর কথাও ভাবছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। রাজধানী গুলশানে অভিযান চালিয়ে এক প্রতারক চক্রের মূল হোতা আব্দুল কাদের সহ মোট 5 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব সহ বিভিন্ন সামরিক কর্মকর্তার নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাদের। অভিযানে জাল দলিল, কাগজপত্র সহ বিপুল পরিমাণ অবৈধ আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। কাদেরের সাথে ব্যবসায়ী মুসা বিন শমশের সহ অন্যদের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। বৃহস্পতিবার রাতে গুলশান 1 নম্বরের জব্বার টাওয়ারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এই প্রতারক চক্রকে। এনএসআই এর সহযোগিতায় ডিবি গুলশান বিভাগ পরিচালনা করে এই অভিযান। বিপুল অঙ্কের লোন পাইয়ে দেয়া ও বিভিন্ন সরকারি কাজের ওয়ার্ক অর্ডার পাইয়ে দেওয়ার নামে চলছিল তাদের প্রতারণা। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাতের নামে নেওয়া হতো বিপুল পরিমাণ ভিজিটিং ফি। বিভিন্ন কাজের আগে মোটা অঙ্কের অর্থ ও জামানত হিসেবে চেক গ্রহণ ছিল প্রতারণার কৌশল। নিজেকে সচিব বলেও পরিচয় দিত প্রতারক আব্দুল কাদের। বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমশের ছাড়াও তার সম্পর্ক ছিল জিকে শামীমের সাথেও। সে একটা নন মেডিকেল মানুষ, সে কাট করেছেন যে সেখানে সে এডিশনাল সেক্রেটারি। বিভিন্ন সময় মন্ত্রণালয়ে গিয়ে সে ওই যে 200 কোটি 250 কোটি টাকা লোন পায় দেওয়ার, তারপরে 200 কোটি আরেকটা ওয়ার্ক অর্ডার, এইগুলি মানুষের কাছ থেকে সে ভুয়াভাবে তৈরি করে সে এখান থেকে 10% 5% সে আগে টাকা নেয়।
সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রায় ৩০ জন সচিব ও সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে চলছিল প্রতারণা। এরই মধ্যে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এই চক্রের বিরুদ্ধে। 200-250 কোটি টাকার ওয়ার্ক অর্ডার পাই দেওয়ার জন্য সে করতো, তখন সে দেখা গেলো এখান থেকে 10% 15 কোটি টাকা দিতে হবে, সেটা একটা ডাউন পেমেন্ট, সে টাকাটা চেকটা আগে নিয়ে নিত। ঠিক আছে, আপনি 150 কোটি টাকা দিয়ে দিচ্ছি, আপনি ডাউন পেমেন্টের চেক আমাকে দেন, এই 15 কোটি টাকা নিত। নেওয়ার পরে সে যেটা করতো, লোন তো করে দিলই না, উল্টা ওই লোকটাকে 15 কোটি টাকা পাওয়ার জন্য তাকে বিভিন্ন অভ্যর্থনা করতো। প্রতারণায় জড়িত বাকিদেরও ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় সুড়ঙ্গ পথের খনন কাজ হয়েছে 10 মাসেই। এখন বাকি রাস্তা তৈরি সহ আনুষঙ্গিক কাজ। চট্টগ্রাম কক্সবাজারের দূরত্ব কমাতে মিরসরাই কক্সবাজার মেরিন ড্রাইভও যুক্ত হচ্ছে এই টানেলে। এভাবে কাজের গতি ধরে রাখতে পারলে 2022 সালের ডিসেম্বরে চলবে দক্ষিণ এশিয়ার এই প্রথম টানেল দিয়ে পরিবহন, এমনটা বললেন প্রকল্প পরিচালক। আর ব্যবসায়ীরা বলছেন, বহুল প্রতীক্ষার টানেল তৈরি হলেই আমূল পরিবর্তন আসবে দেশের অর্থনৈতিক প্রবাহে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়ার রিপোর্ট। স্বপ্নের বঙ্গবন্ধু টানেল কর্ণফুলীর তলদেশ দিয়ে 4 লেনের সুড়ঙ্গ পথ গত বছরের আগস্টে শেষ হয়ে প্রথম টিউবের কাজ। এবার শেষ হলো 2.45 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতীয় টিউবের খনন কাজ। গত বছর ডিসেম্বরের 12 তারিখ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ভার্চুয়াল উদ্বোধন করেন। সেই খনন কাজ আজকে এটার এক্সকাভেশনের কাজ সম্পন্ন হয়েছে। 10,374 কোটি 42 লাখ টাকায় নির্মিত হচ্ছে এই টানেল। এর মধ্যে দেশীয় অর্থায়ন 4,461 কোটি 23 লাখ টাকা, আর চীনের ঋণ 5,913 কোটি 19 লাখ টাকা। স্বপ্নের টানেলের 73% কাজ শেষ, বাকি কাজও তারা দ্রুত শেষ করার জন্য চেষ্টা করছেন। সব কিছু ঠিকঠাক থাকলে প্রকল্প পরিচালক যেমনটা আমাদেরকে জানিয়েছেন, আগামী বছরের 22 ডিসেম্বর স্বপ্নের টানেল দিয়েই যাবে বিভিন্ন পরিবহন। এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্তি সহ 7টি গুরুত্ব লক্ষ্যে নির্মাণ হচ্ছে এই টানেল। টানেলের ওই পারে যারা বসবাস করে তারাও কিন্তু এই সুবিধাটা কিন্তু পাবে। টানেলের ওই পারে তাহলে আমাদের নতুন করে শহর গড়ে উঠবে, নতুন বসতি গড়ে উঠবে, নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। এই টানেল না হইলে যে চাইনিজ বা আরা যারা জাপানিজ তারা যে এখানে প্রোডাকশন লাইন আনতে চাচ্ছে, তো এগুলো চিন্তা করতে পারতো না। টানেলটা অনেক এই চট্টগ্রামের ইকোনমিকে আরো উপরে ওঠার জন্য অনেক সাহায্য করবে। 3.43 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পটি 2015 সালে একনেকে পাশ হয়। নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। নয়ন বড়ুয়া, নিউজ 24, চট্টগ্রাম। করোনা সংক্রমণ কমে আসায় বাংলাদেশ, মালয়েশিয়া সহ বিশ্বের 32টি দেশে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য দিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটি জানায়, যারা 2 ডোজ টিকা নিয়েছেন তারা সহজেই ভ্রমণ করতে পারবেন। পূর্ণ ডোজ নেওয়া পর্যটকদের জন্য করোনা পরীক্ষার বিধিও প্রত্যাহার করেছে বরিস প্রশাসন। তবে যুক্তরাজ্যের লাল তালিকায় এখনো যেসব দেশ রয়েছে সেখানে অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া ব্রিটিশদের ভ্রমণে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের করোনা ভ্রমণের লাল তালিকাভুক্ত দেশের সংখ্যা 54 থেকে কমিয়ে 7 করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। প্রায় 2 মাস ধরে নিম্নমুখী রয়েছে করোনায় দৈনিক আক্রান্ত, মৃত্যু এবং শনাক্তের হার। এ কারণে হাসপাতালেও কমেছে রোগীর সংখ্যা। 24 ঘন্টায় করোনা এবং উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 12 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 4 জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই হাসপাতালে 24 ঘন্টায় নতুন 14 জন ভর্তি সহ করোনা চিকিৎসা নিচ্ছেন 99 জন। এর মধ্যে আইসিইউতে আছেন 8 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে 1 জন, বরিশালে 3 জন, সাতক্ষীরায় 1 জন এবং যশোরে 1 জন মারা গেছেন। বাগেরহাটে করোনা কালে বাল্য বিবাহের সংখ্যা আগের চেয়ে বেড়েছে।
জেলা প্রশাসনের তথ্য বলছে এখানকার 9টি উপজেলার 3,202 জন শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছেন। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, আয় কমে যাওয়া এবং নিরাপত্তাহীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতিতে বাল্য বিবাহ ঠেকাতে নীতি নির্ধারকদের সুস্পষ্ট এবং সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শেখ হাসানুল করিমের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বাল্যবিয়ে মুক্ত বাগেরহাট জেলায় করোনাকালে আশঙ্কাজনক হারে বেড়েছে বাল্যবিয়ে। এখানকার 9 উপজেলার 3,000-এরও বেশি শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে। করোনাকালে সংক্রমণ আর মৃত্যুর থাবায় জনজীবনে এসেছে বড় পরিবর্তন, প্রভাব পড়েছে অর্থনীতিতেও। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, আয় কমে যাওয়া ও নিরাপত্তাহীনতার কারণেই অনেক অভিভাবক কন্যা সন্তানের তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও ক্লাসে আর ফিরে আসেনি অনেকে। 2-3 জন আসে আর বাকিজন আসে না। আমার বাবা আমাকে অনেক পড়ালেখা চালানো চাইছিল কিন্তু পারিনি, এর জন্য আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। মোট 55 জন ছাত্রীর বিবাহ হয়েছে। নীতি নির্ধারণী পর্যায় থেকে জরুরি পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বাল্যবিবাহ নিয়ে সংকট আরও ঘনীভূত হবে বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বাল্যবিবাহ যেটি আমরা কোভিড-19 প্রথম আগে আমরা কমাতে চেষ্টা করছিলাম, সেটির একটা বিরাট বিস্ফোরণ দেখা যাচ্ছে। জনপ্রতিনিধিদের এখানে ভূমিকাটা একটু উদাসীন তারা এসব বিষয়ে। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন এই জেলায় বাল্যবিবাহ রোধে নানা রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। 109 থেকে ফোন আসে এই বাল্যবিবাহ নিরোধে বা শিশু ও নারী নির্যাতন বন্ধের জন্য। অনেক সময় আমরা সেখান থেকেই কল পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ম্যানেজিং কমিটি সবার সাথে আমরা মিটিং করছি পর্যায়ক্রমে, যে তারা যেন এই যে বাচ্চারা মেয়েরা স্কুলে আসছে না তাদের খোঁজখবর নিয়ে তাদের স্কুলমুখী করানো হয়। করোনাকালে বাল্যবিবাহের লাগাম ধরে না রাখতে পারলে সামনের দিনে তা সত্যিকার অর্থেই সংকটাপন্ন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বগুড়ার গ্রামে নারীদের তৈরি জালি টুপি এখন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের 10টি দেশে যাচ্ছে। এখান থেকে বছরে 60 কোটি টাকার টুপি রপ্তানি হয়। আর এই কাজ করে স্বাবলম্বী হয়েছেন এখানকার অন্তত 1.5 লাখ নারী পুরুষ। সংশ্লিষ্টরা বলছেন কারিগরদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য দেশে বাজার সৃষ্টি করতে পারলে টুপি থেকেও আয় হতে পারে আরও বৈদেশিক মুদ্রা। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 3 দশকের আগে কুরুশ কাটায় নারীদের হাতে তৈরি জালি টুপি শুরু হয় শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন গ্রামে। এখন অন্তত 1.5 লাখ নারী পুরুষের আয়ের প্রধান উৎস জালি টুপি। সংসারের কাজের ফাঁকে কুরুশ কাটা দিয়ে টুপি বুনন করেন গ্রামীণ নারীরা। বিভিন্ন দামের প্রায় 50 ধরনের টুপি তৈরি করেন তারা। আর এই কাজ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন তারা। সংসার সব কাজ করে আমি টুপি বানাই। টুপি বানাতে থেকে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়ার খাতা কলম সহ অন্যান্য খরচপাতিও আপনি উপার্জন করতে পারে। টুপি শিল্পকে ঘিরে বগুড়ার শেরপুরে গড়ে উঠেছে রপ্তানি প্রক্রিয়াজাত কারখানা। এখানে টুপির সুতা তৈরি করেও কর্মসংস্থানও হয়েছে অনেকের। কাজকর্ম করে আমার ছেলে মেয়ের স্বামী নিয়ে সঙ্গে আছি। আমার একটা সাল আছে, তাকে পড়াশোনা করাতেছি বগুড়া বিভাগ কলেজে, আর আমার সংসার ভালো মতো চলতেছে। দেশের চাহিদা মিটিয়ে এসব টুপি রপ্তানি হচ্ছে ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার সহ বিশ্বের 10টি দেশে। তবে জালি টুপির উপকরণ করমুক্তভাবে আমদানি করতে পারলে উৎপাদন খরচ কম হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। উপকরণগুলো করমুক্ত সুবিধার মাধ্যমে আমদানি করতে পারি, তাহলে আমাদের টুপির উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং উৎপাদন খরচ কম হবে। এই শিল্পে জড়িতদের প্রশিক্ষণ সহ বিভিন্নভাবে সহায়তা করছে বিসিক। টুপি যারা তৈরি করে তাদের আমরা 5 দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন একটা প্রশিক্ষণ আছে, তাদেরকে আমরা সে আওতায় আমরা ব্যবসাটা কীভাবে পরিচালনা করবে, শিল্প ইন্ডাস্ট্রি করবে, সেই সংক্রান্ত আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। সেই সঙ্গে আমরা তাদেরকে আর্থিক সহায়তা করে থাকি। শুধু বগুড়া থেকেই বছরে 60 কোটি টাকার টুপি রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় প্রয়োজনে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পোশাক, ভাষা, উৎসবে দ্রুত আসছে পরিবর্তন। জীবনযাপনে ধীরে ধীরে বাঙালি হয়ে উঠছেন তারা। অভাব, অনিশ্চয়তা, অশিক্ষাত জীবনকে কোণ ঠাসা করেছে অনেক আগেই। ভরসা এখন
সরকারই এমনটা বলছেন বিশেষজ্ঞরা। নওগাঁ ঘুরে এসে সমতলের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে অন্তরা বিশ্বাসের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ছবি তুলেছে নিশাদ সোহেল। গাছ লাগান, পরিবেশ বাঁচান। সরকার যখন এই স্লোগান দিচ্ছে তার বহু বছর আগে থেকে সাঁওতাল, ওঁরাও, পাহান, মাহাতোরা বছরের একটি নির্দিষ্ট সময়ে করে বৃক্ষ বন্দনা। এটি কারাম উৎসব। সুখ শান্তির প্রার্থনায় তারা গাছের পূজা করেন। পুজো দিয়ে রুটি পিঠা করে খায়ে মানে অনেক আনন্দ করি। করোনা ভাইরাস আসে সমস্যা ঘটে গেছে যে কোনো জায়গা ভালো মতন কারো মন শান্তি নাই, কারো মনে আনন্দ নাই। আর্থিক সমস্যার জন্য নতুন জামা কাপড় কিনতে পারিনি। এখন তো বসে থাকা, এখন কাজ কাম নেই, বসে থাকাই তো উৎসবের সময়। আমার অত সবাই এখন কিছু নাই, আর এবার আবাদ পানি আমার তো ভালো মতন হয় নাই। আধুনিক জীবনের প্রতিহিংসা, স্বার্থপরতা গ্রাস করছে তাদের। বিভক্তি ঢুকেছে কারাম উৎসবেও। আগে যেখানে সবাই মিলে এক উৎসব করতেন, এখন সেখানে 2 ভাগ। নিজেদের বিভক্তি, তার উপরে করোনা মহামারী। উৎসবের রং তাই অনেকটাই ফিকে। আগে এটা বড় আকারের কারাম উৎসব হতো, খোলা জায়গাতে হতো, নাটশাল মাঠে হতো। এখন তাদের মধ্যে বিভক্তির কারণে কারাম উৎসবটা কিন্তু 2 ভাগ হয়ে গেছে। একটা নাটশালে হচ্ছে, এই মাঠে হচ্ছে। বৈষম্য পীড়িত অবস্থায় আমি মনে করি এবং অর্থনৈতিক দৈন্যদশার মধ্যে তাদের সাংস্কৃতিক ঐক্য, সামাজিক ঐক্য ধরে রাখা সহজ নয়। আমাদের সরকারকে, রাষ্ট্রকে বিশেষ একটা প্যাকেজ নিয়ে, সামাজিক অর্থনৈতিক সমর্থন বা সহযোগিতার প্যাকেজ নিয়ে এই আদিবাসী মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। গবেষণা বলছে ৭৯.৩% মানুষই ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে ইতিবাচক চোখে দেখেন না। টিকে থাকার প্রয়োজনেই তারা বাঙালি সংস্কৃতির সাথে মিশে যাচ্ছেন। এতে লোকায়ত জ্ঞান, ঐতিহ্য, বিশ্বাস ও রীতিনীতি অনেক জায়গায় বিলুপ্ত হচ্ছে। যায়, রাত আসে, আঁধার কাটে না এই জীবনের। উৎসব সেখানে ক্ষণস্থায়ী গোধূলির মতোই রং ছড়ায়। বৈচিত্র্যময়তা যে কোনো দেশের সংস্কৃতিকে করে অনেক বেশি শক্তিশালী। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি যখন বিলুপ্ত হবার পথে, তখন বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর এই সংস্কৃতি আর আচার অনুষ্ঠানগুলো বাংলাদেশের সংস্কৃতিকে করছে আরো বেশি সম্পদশালী, বলছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, নওগাঁ। আজ শুক্রবার ঘোষণা করা হবে বছরের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম। আর বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারের প্রার্থী হয়েছেন ৩২৯ ব্যক্তি, সংস্থা এবং সংগঠন। গেল বছর পুরস্কারটি পেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংঘাতপূর্ণ বিভিন্ন অঞ্চলে ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পায় সংস্থাটি। নরওয়ের নোবেল কমিটির জরিপে এবারের পুরস্কার প্রার্থীদের তালিকায় পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ, ভিন্ন মতাবলম্বী রুশ রাজনীতিক অ্যালেক্সেই নাভালনিকে এগিয়ে রেখেছে রয়টার্স। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন, বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটার ও জাতিসংঘের মানবাধিকার সংস্থা এগিয়ে রয়েছে এবারের শান্তিতে নোবেল পাওয়ার তালিকায়। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।